ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। কোটা না মেধা, মেধা মেধা, এই স্লোগানে আজকের এই দিনে শুরু হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন। পরবর্তীতে রংপুরের তরুণ প্রাণ আবু সাইদের আত্মত্যাগের পথ ধরে শিক্ষার্থীরা ছাড়াও শ্রমিক, মজুর সহ শত শত মানুষ শাসকের বন্দুকের নলের সামনে বুক পেতে আত্মাহুতি দেওয়ার নজিরবিহীন সাহস দেখান। 3 দিনের আলটিমেটাম দিয়ে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় 36 দিনের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। বিরলতম সেই আত্মত্যাগে বিজয়ী হয় ছাত্র জনতার অভ্যুত্থান। জনজোয়ারে ভেসে যায় 15 বছরের ক্ষমতার দম্ভ। পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার, সৃষ্টি হয় নতুন এক বাংলাদেশের। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, আর তখন থেকেই শুরু হয় বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখার। গত 1 বছরে সেই স্বপ্নের পথে যথেষ্ট এগিয়েছে কি বাংলাদেশ? যদিও এই নিয়ে নানা প্রশ্ন আছে, তারপরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন, স্বৈরাচার পতনে আর যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজই করছেন তারা। আর জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই শহীদের ঋণ শোধ করার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর প্রতিক্রিয়ায় জামাত বলছে, বিএনপি ধরেই নিয়েছে তারা আবারও ক্ষমতায় গিয়ে অপকর্ম করবে। অন্যদিকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির নাহিদ ইসলাম বলেছেন, এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে কেউ রক্ত দেয়নি, শহীদদের রক্তের প্রতিদান তবে কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরু করি। এই যে জুলাই মাস এবং 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত জামাত ইসলামীকে নিয়েও আসলে আমরা অনেক কিছু দেখেছি। আপনাদের নিবন্ধন বাতিল করা হয়েছে একদম এই অভ্যুত্থানের যে আন্দোলন চলছিল সেই সময়কালীন সময়, এবং দীর্ঘদিন আসলে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন সেই ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে। জুলাই অভ্যুত্থানে আসলে আমরা যে ফ্যাসিজম থেকে মুক্তি দেখতে চেয়েছিলাম, সেই মুক্তি কি আপনারা দেখতে পেয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। দেশবাসীকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দান করেছেন, আত্মদান করেছেন, শহীদ হয়েছেন। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাগফিরাত দান করেন এবং শহীদ হিসেবে কবুল করেন। যারা আহত আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে সুস্থতা দান করেন। আপনার আজকের যে শুরুর যে হেডলাইন, সেখানে বলেছেন জুলাই অভ্যুত্থানের 1 বছর স্বপ্ন বাস্তবায়ন কতদূর। আবার আপনি আমাকে যে প্রশ্নটা দিয়েছেন যে এই অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগেই আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কেন বাংলাদেশ জামাত ইসলামীকে এই অভ্যুত্থান যখন একটা পরিণতির দিকে যাচ্ছিল, সেই সময় আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করল? কারণ আওয়ামী লীগ সরকারের কাছে এই বার্তাটা খুব সুস্পষ্ট ছিল, জামাত ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে এই আন্দোলনটা শক্তিশালী হয়েছে এবং এই আন্দোলনটা মাঠে জীবন বাজি রেখে সত্য প্রতিষ্ঠায় যারা লড়াই করছে, তাদের ভিতরে একটা বড় অংশই তারা রয়েছে। যদি তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে তারা তাদের কর্মী বাহিনী নিয়ে আর এই অভ্যুত্থানকারীদের সাথে মাঠে নামতে পারবে না এবং সঙ্গত কারণে তাদেরকে পুলিশ খুঁজবে, প্রশাসন খুঁজবে, তাদের কর্মী বাহিনীরা ভয় পেয়ে যাবে, নেতৃত্বরা ভয় পেয়ে যাবে। যে কি হবে, এই গোটা আন্দোলন অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান যাতে সফল হতে না পারে, এই জন্যই জামাত ইসলামীকে কি করেছিল? নিষিদ্ধ করেছিল। কিন্তু কি হয়েছিল? জামাত ইসলামীকে নিষিদ্ধ করার পরে এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছিল, অর্থাৎ দেশের মানুষ এটা মেনে নেয় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 36 দিনের একটা সফল আন্দোলন, এটা কিভাবে হয়েছিল? আন্দোলনে আসলে জামাত ইসলামী ছাড়া তো ছাত্ররা শুরু করেছিল, সবাই ছিল। আপনি স্পেসিফিক জামাত নিয়ে প্রশ্ন করেছেন নিষিদ্ধের বিষয়টা, এই জন্য আমি এই পার্টটুকু বললাম। এই আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, আমাদের দেশের মেধাবী তরুণরা শুরু করেছিল, কারণ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছিল না, কোটায় নিয়োগ হচ্ছিল।
তখন কোটা আনা মেধা নিয়ে স্লোগান আসলো এবং উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান আসলো। এরপর দিয়ে মানে এক দফায় রূপান্তরিত হলো। এবং কিভাবে হয়েছে এই ইতিহাস সবার জানা। কেন ছাত্ররা এই অভ্যুত্থান করেছিল, ছাত্ররা এই অভ্যুত্থানে কেন জীবন বাজি রেখেছিল, কেন তারা আহত হয়েছিল, তার মূল কারণ ছিল এই দেশের শুধু নিজেদের অধিকার নয়, এদেশের মাটি এবং মানুষকে, এদেশের স্বাধীনতাকে মুক্ত করা এবং নিরাপদ রাখা। এই জন্যই তারা এটা করেছিল। এবং আমি এই পয়েন্টেই আপনার এই পয়েন্টে আসবো, কেন করেছিল এটা আমি বলেছি। এই অভ্যুত্থান ছাত্ররা শুরু করলো, এই অভ্যুত্থানে কিন্তু যুক্ত হয়েছিল ঠেলাওয়ালা, মজুরওয়ালা, সবজি বিক্রেতা থেকে নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, দল বেদাল সবাই। এবং আমরা দেখেছি কোনো কোনো রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন যে এটা ছাত্রদের আন্দোলন, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপরেও কিন্তু সেই দলেরই বহু নেতাকর্মী এই জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যকে কর্ণপাত না করে তারা কিন্তু নিজ দায়িত্বেই এই ছাত্রদের পাশে কি দাঁড়িয়েছিল বলেই সবার সমন্বয়ে এই বিপ্লবটা সাধিত হয়েছিল। এই জায়গায় আমি বলতে চাই যে এক সাগর রক্তের বিনিময়ে 2000-এর মতন প্রায় আমাদের শহীদ এবং 30,000-এর মতন আহত, এবং এর ভিতরে চোখ হারিয়েছেন প্রায় 5 শতাধিক এবং পঙ্গুত্ব বরণ করেছেন, বিদেশে চিকিৎসা নিচ্ছেন। এটার মাধ্যম দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয়কে অর্থবহ করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সকল নাগরিকের, বিশেষ করে যারা সুশীল সমাজ। আপনার কাছে আসতে চাই মিরাজ, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে, সেই সময়টাতে আসলে আপনাদের হাত ধরে এই অভ্যুত্থানের যে সূত্রপাত সেটি হয়েছিল, যেটি আসলে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তো নিঃসন্দেহে আমাদের অনেক ধরনের আকাঙ্ক্ষা ছিল, এবং আমি যদি মূল আকাঙ্ক্ষার কথা বলি, সেই সময়টাতে যখন আপনারা এক দফা দাবি নিয়ে এসেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত আপনারা চেয়েছেন, সেটি আসলে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, কিন্তু যেই রাজনৈতিক বন্দোবস্তের কথা, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছেন, সেই স্বপ্নের সাথে বাস্তবের আসলে দূরত্ব এখনো কতখানি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের সেই সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের একটি সুযোগ পেয়েছি এবং কথা বলার স্বাধীনতা পেয়েছি। তো ওই জায়গা থেকে আসলে জুলাই গণ অভ্যুত্থান যেটি হয়েছিল, সেখানে আমরা স্পষ্ট বলেছি যে শহীদ মিনারে 3 আগস্ট জনাব নাহিদ ইসলাম, যিনি তখন সমন্বয়ক ছিলেন, তিনি যে এক দফা ঘোষণাটি দিয়েছিলেন যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপটি তিনি এই কারণেই বলেছেন, কারণ রাষ্ট্রে কিন্তু আসলে এক ব্যক্তি, মানে একটি ব্যক্তিকে সরিয়ে রাষ্ট্রের শাসন কাঠামোতে যিনি আছেন সর্বোচ্চ পর্যায়ে, সেই ব্যক্তিরই যদি স্বৈরাচার হয়, সেই ব্যক্তির যদি খারাপ হয়, তাকে জাস্ট সরিয়ে সেখানে যদি আরেকটা ব্যক্তিকে রিপ্লেস করা হয়, তাহলে ওই ব্যক্তিটিও আসলে তিনি স্বৈর শাসক হয়ে ওঠার মতো যে সকল উপাদান অন্যান্য জায়গায় আমাদের রয়েছে। তো এই জায়গা থেকে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলেছি যে রাষ্ট্রের প্রত্যেকটা যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, রাষ্ট্রের যে প্রশাসন রয়েছে, রাষ্ট্রের যে সংবিধান রয়েছে, আমাদের যে শাসনতান্ত্রিক পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি আসলে গত 53 বছরে আমরা যেই শাসনতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে গিয়েছি, এটি আসলে ত্রুটিপূর্ণ ছিল। এটি আসলে এক ব্যক্তিকে কেন্দ্র করে করা হয়েছিল এবং এক দলকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছিল। মিরাজ, আপনারা অনেক সময় এটিও বলেছেন যে শুধুমাত্র একটি সরকারের পতন ঘটিয়ে নতুন আরেকটি রাজনৈতিক দল সরকার গঠন করবে, সেটিও আপনারা চান না? এটি ওই জায়গা থেকে আমরা যে কারণে আমরা বলছি, দেখেন এই যে গত 53 বছরের বাংলাদেশের ইতিহাস, আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখেন, তো ওই জায়গায় দেখা গিয়েছে আমরা দেখি যে রাষ্ট্র, সরকার, তারপরে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবিধান, এগুলোর মধ্যে যে আলাদা আলাদা যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আসলে একাকার হয়ে গিয়েছে। একজন প্রাইম মিনিস্টার যিনি আছেন, তার কথায় রাষ্ট্রের যে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, ওই ব্যক্তির কথায় ওই প্রতিষ্ঠানগুলো চলে। অর্থাৎ সরকারের সাথে, শাসন বিভাগের সাথে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আসলে স্বাধীন থাকার কথা, ইন্ডিপেন্ডেন্ট থাকার কথা, ওই প্রতিষ্ঠানগুলোকে আসলে স্বাধীন থাকেনি। এখন বর্তমানে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এই কারণেই বলছি, কারণ আমাদের এই বর্তমান এই কাঠামোতে একজন প্রাইম মিনিস্টার, তা আসলে স্বৈর শাসক হওয়ার মতো সকল উপাদান সেখানে রয়েছে। দ্বিতীয়ত দেখেন, আপনি যদি একটা আইডিয়াল রাষ্ট্রের কথা চিন্তা করেন, সেখানে আসলে রাষ্ট্র এবং সরকারের মধ্যে কিন্তু পার্থক্য আছে।
একটা নির্দিষ্ট টিনিউরের পরপর 4 বছর পরপর 5 বছর পরপর সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্রের যে ইনস্টিটিউশন রয়েছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্বাধীনভাবে ফাংশন করবে। এখন দেখেন গত 15 বছরে যেটি হয়েছে যে আওয়ামী লীগ সরকার হিসেবে আওয়ামী লীগ তারা ছিল, কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে দেখেন তারা পুলিশকে দলীয়করণ করেছে। এবং আমি নিজে দেখেছি যে 2024-এর যে আমিরামি ইলেকশন ছিল, সেখানে যখন বিএনপি আন্দোলন করে, সেখানে দেখা যাচ্ছে যে ছাত্র লীগের সাথে পুলিশ এক হয়ে তারা বিএনপিকে পিটাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রের সরকার এবং একটি রাষ্ট্রের স্বাধীন প্রতিষ্ঠান তারা এক হয়ে গিয়েছে। দ্বিতীয়ত দেখেন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান যে নির্বাচন কমিশন সরকারের কথায় উঠবোস করেছে। তো যে কারণে আমরা মনে করছি এখন আপনি যদি এই যে ওভারঅল রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোতে কোনো পরিবর্তন না এনে আপনি যদি জাস্ট কেবল একটি নির্বাচন দেন, তাহলে একটি ব্যক্তির পরিবর্তে আরেকটি ব্যক্তি এসে সেখানে রিপ্লেস হবে, একটি রাজনৈতিক দলের পরিবর্তে আরেকটি রাজনৈতিক দল এসে সেই রিপ্লেসমেন্ট বা সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে তো নিশ্চয়ই আমরা বেরিয়ে আসতে চেয়েছি, কিন্তু আপনি আসলে যে সমস্যাগুলোর কথা বলছিলেন সেই সমস্যাগুলো তো ইতিমধ্যে এনসিপির মধ্যেও দেখা দিয়েছে। আপনাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, যদিও আপনারাই আসলে এই অভ্যুত্থানের সূত্রপাত করেছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধেও এখন অনেক রকমের দুর্নীতির অভিযোগ আছে, আপনাদের দলীয় কোন্দলের অভিযোগও আছে নানানভাবে। সেই জায়গাগুলো থেকে আপনারা নিজেরাই আসলে আবার নতুন করে সেই বৈষম্যের শিকার হচ্ছেন বা শিকার করছেন জাতিকে। এই জায়গাটিতে আমাদের বিরুদ্ধে যাদের যেই সকল সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে, আমরা সেটি তদন্তের সাপেক্ষে যদি দেখেছি সেই অভিযোগটি সত্য হয়েছে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি, আমরা তাকে দল থেকে বহিষ্কার করার চেষ্টা করেছি। এই যে রাজনৈতিক জায়গায় যে একটি পরিবর্তন এসেছে, যে নিজের দলের কেউ যদি অন্যায় করে সেটার বিপক্ষে গিয়ে দাঁড়ানো, সেটার এগেইনস্টে গিয়ে দাঁড়ানোর মতো যে সৎ সাহস, সেটি কিন্তু এনসিপি দেখিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এনসিপি হচ্ছে বাংলাদেশের সেই রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল বাংলাদেশের গত 53 বছর ইতিহাসে প্রথম ক্রাউড ফান্ডিংয়ের মতো যে স্বচ্ছতার সাথে এবং অ্যাকাউন্টেবিলিটির সাথে তার দল পরিচালনা করার জন্য ক্রাউড ফান্ডিংয়ের মতো বিষয় নিয়ে এসেছে, যেটি আর অন্য কোনো দলে নেই। তৃতীয়ত হচ্ছে চাঁদাবাজির অভিযোগও আছে, অনেকে নিজেদেরকে সংগঠক বলে চাঁদাবাজি করেছেন, সেরকম অভিযোগ আছে। তো ওই জায়গাটি থেকে আমরা কিন্তু যেই অভিযোগগুলো আসছে আমরা কিন্তু তদন্তের সাপেক্ষে সেগুলো কিন্তু ব্যবস্থা নিচ্ছি। তৃতীয়ত হচ্ছে এনসিপি দল হিসেবে একমাত্র দল যেটি আসলে পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে একটি বহু নেতৃত্ব মাল্টি লিডারশিপের দিকে ফোকাস করেছে। এখন আপনি বলতেই পারেন যে জুলাই গণ অভ্যুত্থানে 2024 সালে এই ছাত্র জনতা বা আমরা আসলে যেই আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনে যে সংস্কার নিয়ে আন্দোলনে নেমেছি, সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে বা কতটুকু পরিবর্তন এসেছে। এই জায়গা থেকে আমরা যেটি বিশ্বাস করি যে গত 53 বছরের রাষ্ট্রের যে জঞ্জাট ছিল, সেটি আসলে খুব চাইলেই আপনি 1 বছরের মধ্যে সেটি সমাধান করতে পারবেন না। অন্তত এই রাষ্ট্র পরিবর্তন নিয়ে, রাষ্ট্রের সংস্কার নিয়ে যে আলাপগুলো চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের অধীনে, একটি সংস্কারের ব্যাপারে সব দলগুলো যখন একমত হবে, সেটার ভিত্তিতে যখন জুলাই চার্টার হবে, জুলাইয়ের ঘোষণাপত্র আসবে, আমরা মনে করি যে এই 53 বছরের জঞ্জাট সেই জুলাই সনদের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশটা বিনির্মাণ হবে। সেটি আসলে একটু সময় লাগবে এবং সেখান থেকে সেই সংস্কৃতির ধারাতেও আমাদের পরিবর্তন প্রয়োজন আছে। হেলেন জেরিন খান, জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়েছে, অনেক রকমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। দীর্ঘ 16-17 বছর যদিও বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, এরপরে নতুন বাংলাদেশে এসে বিএনপির বিরুদ্ধেও, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক চাঁদাবাজি, নির্যাতন, হত্যার আমরা দেখেছি অভিযোগ হয়েছে এবং সেখানে বিএনপি নানান জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে। কিন্তু বিএনপি আবার ক্ষমতায় যাবে, সেটি আসলে বিএনপি অনেকটাই এই মুহূর্তে নিশ্চিত এবং সেই কারণে তারা খুব তড়িঘড়ি করে নির্বাচন চাইছে। তারা এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিদায় করতে চাচ্ছে, এরকম অনেক অভিযোগও আছে। আমি যদি একটু বলি, বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির তিনিও বলেছেন বিএনপি ধরে নিয়েছে, এবার তারাই ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে যারা এখানে এসছেন তাদের প্রত্যেককে। আজকের দিনটি ভীষণভাবে আমি মনে করি যে কষ্টের এবং আবার পাশাপাশি বলতে হবে একটা আনন্দেরও, কারণ দীর্ঘ 15 বছর জাতীয়তাবাদী দল সহ যা তাদের সহযোগী যে দলগুলো ছিল প্রত্যেকে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে, চাকরি ছাড়া হয়েছে, সন্তান হারা মা হয়েছে, সন্তান হারা বাবা হয়েছে, আবার দেখা গিয়েছে যে বাবা ছাড়া সন্তান হয়েছে। এরকম একটা বিভীষিকাময় অতিক্রম করে জুলাই আগস্টের প্রথম দিন যে আন্দোলনটি শুরু হলো সেটা ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন। আপনি শুরুই করেছিলেন যেটা বৈষম্য বিরোধীর যে স্লোগান ছিল সেটা দিয়ে আপনি শুরু করেছিলেন। তা দেখেন, মেধা না কোটা, কোটা কোটা, এরকম একটা, তো অথবা না মেধা না কোটা, মেধা মেধা, তো সেই জায়গায় সেরকম একটি আন্দোলন পরবর্তীতে ধাপে ধাপে করে একটা ফ্যাসিস্টদের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের
মানুষের যে দীর্ঘ 15 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেটা জুলাই আগস্টের গণহত্যার মধ্যে দিয়ে সেটা একটা বাস্তব রূপ পেল। তো এই দিনে এসে যেটা আমরা আজকে জানেন যে বিএনপির পক্ষ থেকে একটা বিশাল গণ অভ্যুত্থান মানে 2024-কে কেন্দ্র করে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা নামে আমরা বিরাট একটা সমাবেশ করেছি, যেখানে জুলাই আগস্টে এই 36 দিনে যারা নির্মমভাবে নিহত হয়েছে, সেই সমস্ত শহীদ পরিবার এবং যারা পঙ্গু হয়েছে, যারা এখন পর্যন্ত বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে অথবা কেউ চক্ষু যাদেরকে চলে গিয়েছে, এই ধরনের যারা মানে ভিকটিম, সেই সমস্ত ভিকটিম পরিবারের আমি এই মঞ্চ থেকে কিংবা এই জায়গা থেকে সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি, বিশেষ করে যারা জীবন দিয়েছে তাদের জুলাই আগস্টে তো আছেই, দীর্ঘ 15 বছর যারা জীবন দিয়েছে তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যেন সকলেই বেহেশতের অথবা জান্নাতের শরীক হতে পারেন, সেই প্রার্থনা পরম করে আমি আল্লাহর কাছে জানাচ্ছি। এবং যারা অসুস্থ অবস্থায় আছে তারা অনতিবিলম্বে যাতে সুস্থ হয়ে উঠে সেটা কামনা করছি। আর সেটা মানে এই বিষয়গুলো আমি বলতে চাই যে এইটা যেমন আমাদের কষ্টের দিক, আর একটা আনন্দের দিক হচ্ছে যে এটা যে এর মধ্যে দিয়ে আমরা দীর্ঘ ফ্যাসিস্টদেরকে আমরা পতন ঘটাতে পেরেছি। আজকে ডক্টর ইউনূস একটা কথা বলেছেন যে এর আজকের দিনটিতে তিনি আসলে যেটি দেখতে চান যে এরপর আর কখনোই স্বৈরাচার পতনে 16 বছর অপেক্ষা করতে হবে না। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, বিএনপি আসলে এই জায়গাটা বুঝতে পেরেছে কি যে আর কোনোভাবেই দীর্ঘদিন ক্ষমতায় এভাবে টিকে থাকা যাবে না? আমি এই প্রশ্নের উত্তরের আগে আরো একটু দিতে চাই। আপনি পূর্বে যে প্রশ্ন করেছিলেন বিএনপির বিরুদ্ধে এত অভিযোগ, দেখেন বিএনপি একটা বৃহৎ দল। এখন যদি ধরেন বিএনপির সাথে ছোট ছোট যেই দল, বিএনপি আপনি জানেন যে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কিন্তু আমরা বলি না, এটা দেখা যায় বিভিন্ন আমাদের যে বিরোধী দলগুলো আছে, না বিরোধী দলগুলো আছে তারাই বলে। আমরা হ্যাঁ জামাত ইসলাম বলে, তো জামাত ইসলাম বলে, অন্যান্য যারা আছে তারা বলে, আমরা কিন্তু সেই কথা বলি না। আমরা দীর্ঘ 15 বছর একটা বিষয়কে কেন্দ্র করেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেটা হলো যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দরকার। সেইটার জন্যই আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75-76 বছর বয়সেও তিনি জেল খেটেছেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তো এরপরে বিএনপি এখন যদি নির্বাচনের কথা বলে, তাহলে যদি এই ধরনের অভিযোগ আনে, আমরা তো পাশাপাশি দেখি যারা এই 2-1 মাস আগে যাদের জন্ম হয়েছে তাদের বিরুদ্ধে তো বিরাট 400 কোটি 500 কোটি টাকার অভিযোগ আসছে। আর জামাত ইসলাম বলে, জামাত ইসলাম তো প্রথম দিন এসে এই ইসলামী ব্যাংকের মতো সারা বাংলাদেশের যত ব্যাংক আছে সেই সব ব্যাংক দখল করে নিয়ে গেলেন। তো তাদের মুখে তো এই ধরনের বক্তব্য সাজে না। আমরা মূলত এই জায়গাটাকে আমরা বলতে চাই, আমাদের অতীত দিনে যে সমস্ত ভুল ত্রুটি আছে সব কিছু ভুলে গিয়ে আমরা যেমন জুলাই আগস্টের 36 দিনে কাঁধে কাঁধ মিলে সকলে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বিশেষ করে আপনি জানেন বিএনপির প্রায় 422 নেতা কর্মী নির্মমভাবে জীবন দিয়েছে। সেই কারণে আসলে এনসিপি এখন নানানভাবে আলোচিত হচ্ছে। আমি এই প্রশ্নের উত্তর নিতে চাই আপনার কাছে। জি প্রেতিশ পাথমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আর একবার আমন্ত্রণ জি প্রেতিশ পাথমিত রাজকাহনে। মোহাম্মদ মিরাজ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম কোটা বিলোপের যে আন্দোলন থেকে আসলে সবকিছু সূত্রপাত, ঠিক সেখান থেকেই নতুন করে আবার কোটা প্রথাও চালু হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। আপনাদের নানানভাবে আসলে এনসিপিকেও নানানভাবে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, কিংবা এনসিপি নেতাকর্মীরা এমন ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন যে কারণে আসলে এনসিপি বিতর্কিত হচ্ছে। তার মানে সেই বৈষম্যের যে এই বৈষম্যবিহীন যে দেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন কি আসলে বাস্তবায়ন হবে? প্রথমত হচ্ছে দেখেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে আসলে অন্যরা প্রতিপক্ষ মনে করে নানাভাবেই বিতর্কিত করার চেষ্টা করছে। তো ওই জায়গা থেকে যদি আমি কোটার ইস্যুতে আসি, এটি আসলে সরকারের ইস্যু, এটির সাথে তো আসলে এনসিপির কোনো সম্পর্ক নেই। এনসিপির সাথে সম্পর্ক গণঅভ্যুত্থানের দল হিসেবে যেই গণঅভ্যুত্থান হয়েছিল যে কোটার এখন হচ্ছে আমরা এই জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন করে যে বিতর্কটি এসেছে সেটি হচ্ছে জুলাইয়ে যারা আহত এবং শহীদ ফ্যামিলি আছে তাদের ক্ষেত্রে আসলে বিশেষ ভাতা এবং হচ্ছে চিকিৎসা সুবিধা, আবাসন ব্যবস্থা কিংবা হচ্ছে যোগ্যতা অনুযায়ী কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে এটি আমাদের অবস্থান হচ্ছে আসলে যে কোনো ধরনেরই রাষ্ট্রের কোটা সিস্টেম সেটি আমরা বিরোধিতা করছি। আমরা মনে করছি যে যারা জুলাই যোদ্ধা রয়েছে এবং যেই শহীদ
ফ্যামিলি রয়েছে, আহত ফ্যামিলি রয়েছে, তাদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকার তাদের অন্যান্য যে বিষয়গুলো, যেমন ভাতার বিষয়টি, চিকিৎসা সেবার বিষয়টি, আবাসন সুবিধা, কিংবা হচ্ছে তাদের কর রিলেটেড যে ইস্যুগুলো আছে চিকিৎসা ক্ষেত্রে, তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এই সুযোগ সুবিধা এবং তাদের পুনর্বাসনের জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি আসলে সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। কারণ আমরা দেখেছি যে আমাদের এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ যেভাবে স্বাধীন হয়েছে, 2024 সালেও আমরা সেই একদম করাল, সেই এক ধরনের আগ্রাসনমূলক এক স্বৈরাচারী সরকার থেকে যারা পতন ঘটিয়েছে, যারা জীবন আত্মত্যাগ করেছে, তাদের আসলে সঠিকভাবে পুনর্বাসন হওয়া উচিত। এক্ষেত্রে কোটার ইস্যুটি আমরা আসলে বিরোধিতা করছি যে কোনো ধরনের কোটাপোতা বাংলাদেশে আসলে থাকা উচিত না, একটি মেরিটোক্রেসি বা মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে আসলে আমি যেই ব্যাপারটি জেরিন আপার প্রশ্নের উত্তর দিতে চাই যে আসলে দল হিসেবে এনসিপি অল্প সময়ের মধ্যে অনেক দুর্নীতি, চাঁদাবাজ এইসবের মধ্যে জড়িত হয়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারও একটি প্রশ্ন এটির সাথে অ্যালাইন করে যে আসলে অল্প সময়ের মধ্যে এনসিপিও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গিয়েছে। তো এক্ষেত্রে দেখেন, পলিটিক্স বা একটা দেশের রাজনীতির সাথে আসলে আপনার সহিংসতা বলেন, করাপশন বলেন, তারপরে হচ্ছে দুর্নীতি বলেন, এই ব্যাপারগুলো আসলে পলিটিক্সের সাথে থাকে। কিন্তু রাষ্ট্র হিসেবে আপনার এমন কোনো কাঠামো আপনার আছে কিনা যে ওই কাঠামোতে এই যে রাষ্ট্রের কেউ যদি দুর্নীতি করে তাহলে ওই দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে, যদি আমার দলের কেউ দুর্নীতি করে বা কোনো ধরনের ভায়োলেন্স বা সহিংসতাতে যুক্ত হয় তাহলে দল তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে। এই জায়গা থেকে আপনি যদি দেখেন রাষ্ট্রের এনসিপি হিসেবে দেখেন, এনসিপিতে যারা আসলে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, আমি এটি আগেও বলেছি যে তাদের বিরুদ্ধে কিন্তু দল আসলে প্রমাণের ভিত্তিতে সেটিকে আসলে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সেটিকে আসলে বিচার করার চেষ্টা করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের কিন্তু দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এবং আপনি যদি অন্য দলের ক্ষেত্রে দেখেন আসলে এই বিষয়টি কিন্তু আপনি পাবেন না। তো ওই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আসলে দল হিসেবে প্রত্যেকটা দলেরই নেতাকর্মী যেহেতু রাজনীতির সাথে জড়িত, তারা বিভিন্ন অন্যায় লিপ্ত হতেই পারে। আসলে এখানে সংস্কারের মধ্য দিয়ে যাওয়ার এই জায়গাটার মধ্যে আমরা বলছি যে দল হিসেবে কিন্তু আমরা এনসিপি ওই ধরনের পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে যেতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই যে পরিবর্তনের কথা বলছিলেন মোহাম্মদ মিরাজ মিয়া, সেই পরিবর্তন তো নিশ্চয়ই আমরা দেখতে চাই, কিন্তু অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের শাসনামলে আইন হাতে নেওয়া আসলে কতখানি গ্রহণযোগ্য? আমরা নানান রকমের কর্মকাণ্ড হতে দেখেছি, এমনকি মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গায় যে মোরালগুলো ছিল, ভাস্কর্যগুলো ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে আসলে বাংলাদেশের তো কোনো ধরনের দ্বিমত থাকার কোনো সুযোগ নেই, কোনো প্রশ্নই আসে না। এরপরেও আপনাদের অবস্থান নিয়েও আসলে নানান রকম প্রশ্ন উঠেছে গেল এই 1 বছরে। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আপা একটা কথা বলেছেন যে ইসলামী ব্যাংক জামাত ইসলামী দখল করেছে, জামাত ইসলামী দখল মুক্ত করেছে, দখল করে নাই। দ্বিতীয় হচ্ছে আপনি প্রশ্ন করেছেন যে এই যে মোরালগুলো ভাঙা, আসলে এর জন্য দায়ী পুরোটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। আওয়ামী লীগ এই জাতীয় মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পুঁজি করে সমস্ত অপকর্মগুলো করেছে, যার কারণে সাধারণ মানুষরা যখন বের হয়ে গেছে, দেশের প্রশাসনের সমস্ত গোলাগুলি যখন শেষ হয়ে গেছে, পুলিশের আর কোনো গুলি কিন্তু সেদিন ছিল না। ঢাকা শহরে আমি 36 দিনই মাঠে ছিলাম এই ছাত্রদের সাথে গার্ডিয়ান হিসেবে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, আমার ছাত্র আন্দোলনে গিয়েছে, আমার ভাই আন্দোলনে গিয়েছে, আমি কিন্তু সেখানে মাঠে ছিলাম। তো আমরা দেখেছি তাদের গুলি শেষ হওয়ার পরে 5 তারিখে চাঙ্গারপুলে যে পরিমাণ গুলি হয়েছে, যাত্রাবাড়িতে 6 তারিখ সকাল পর্যন্ত গুলি হয়েছে, আপনি চিন্তা করতে পারেন? তাহলে সেই জায়গা থেকে মানে জনগণকে মানে মুখোমুখি করে ফেলেছে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদে পরিণত করেছে, যার কারণে আওয়ামী লীগের প্রতি আমি বলি আওয়ামী লীগের প্রতি এই রোষানলে এটা কোনো দলীয়ভাবে কেউ করে নাই, সাধারণ জনতা এটা করেছে। কাজেই কোনো দল হুকুম দিয়ে নেতৃত্ব দিয়ে না, নেতৃত্ব দিয়ে এরকম কোনো কিছু কোনো দল এটা করে নাই। আমরা যে কোনো মবের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ এই জাতীয় কথা সুন্দরভাবে উপস্থাপন করেছে। আবার আমরা বলি যে যে কোনো মানুষ অন্যায় করবে সেটা সিসি হলেও তার বিচার হওয়া উচিত, কিন্তু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে আমাদের অবস্থান। আরেকটু কথা আমাকে বলতে দিতে হবে, সেটা হচ্ছে যে দেখেন আমি ধন্যবাদ জানাতে চাই যে বিএনপি 1 বছর পরে হলেও আজকে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে একটা বড় ধরনের সমাবেশ করে একটা বড় ধরনের মানে উদারতা বলবো এবং বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের দিক দিয়ে এই যে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা, দ্বিতীয় স্বাধীনতাকে ধারণ করে যে আগামীর রাজনীতি সাজানো, জির যে চাহিদা এটাকে ধারণ করে যে আগামীর রাজনীতি সাজানোর দিকে এগিয়ে যাচ্ছে, এই জন্য আমরা ধন্যবাদ। হেলেন জেরিন খান, নাহিদ ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থী, সেনাবাহিনী, রাজনৈতিক দল, সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে ঐক্য বা অঘোষিত অলিখিত চুক্তি
চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা ভঙ্গ হয়েছে, সেখানে অনৈক্য হয়েছে। কারা এই অনৈক্য করছেন? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাইয়ের একটু কথা বলি। ইসলামী ব্যাংক দখল মুক্ত করেছেন, তো একই কথা যদি আমরা বলি, বিএনপির লোকজনের এই 15 বছরে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর জায়গা, জমি এবং ব্যবসা বাণিজ্য সব দখল করেছে। এখন সেইগুলো যদি বিএনপির নেতাকর্মীরা আবার দখল মুক্ত করতে যায়, তাহলে তো ওনারা হই হই শুরু করে দেন। এটাই তো দুঃখজনক। যেই বিষয়টা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, একই বিষয় তো বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা নিয়ে কেন কথা বলছেন? আরেকটা বিষয় হলো, এখানে সততার প্রশ্ন যদি আনি, পৃথিবীতে তো আমি মনে করি যে বিএনপির মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সততা, সেটা তো পৃথিবীর 5 জন যদি সেরা রাষ্ট্রনায়ককে নিয়ে আসেন, তাহলে তারা যদি সিরিয়াল করা হয়, তাহলে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আসবে। তো সেই নেতার দল কি করে চিন্তা করেন যে করবে, দুর্নীতি করবে? বিশেষ করে আপনি জানেন, দীর্ঘ 15 বছর বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছিল না, বলা হয়েছিল বিএনপির নেতারা মালয়েশিয়ায় করেছে। বিন্দু মাত্র চুল পরিমাণ কোন অভিযোগ প্রমাণ করতে পারে নাই। এটাই না, বিএনপির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় তাহলে শাস্তি দিল না কেন বলেন? কোনো অভিযোগ, তারপরে এর মধ্যেও আপনি জানেন যে বিগত 15 বছর বাংলাদেশের বিশেষ করে মূল্যবোধ, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের মানুষ রাতারাতি একটা বড় লোক হওয়ার চিন্তায় নিমজ্জিত হয়ে গিয়েছে। ঠিক সেইগুলো যেমন আমরা জামাত ইসলামের মধ্যে দেখি, এনসিপি একটা নতুন দল যারা এত বড় বড় স্লোগান দিয়ে আসলো, তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের এপিএস কিভাবে 400 কোটি টাকার মালিক হয়ে গেলেন। তারা এই যে সরকারের এপিএস, তারপরে তারা কি জানি সেরাটনে যে ইফতার পার্টি করলো, মানে এনসিপির এই সমস্ত টাকার উৎস কোথা থেকে, তারা কিন্তু আজও পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করতে পারলো না। তারপর তারা প্রথম দিন যে বিরাট আকারে দেশ, মানে সারা বাংলাদেশ থেকে লোকজন এনে যে তারা তাদের 100 গাড়ি নিয়ে সার্জিত শোডাউন করলো, এগুলো কোনো কিছু কিন্তু সদুত্তর তারা দিতে পারলো না। শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে তারপরও যখন যে অভিযোগ আসছে সেটাই কিন্তু আমলে নিয়ে দেখেন, বিএনপির দীর্ঘ 17 বছর বিএনপির হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। তারপরে সেই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসলেও কিন্তু সেটা আমলে নিয়ে সাথে সাথে ব্যবস্থা নতুন ধারা আমরা দেখছি। কিন্তু আমাদের দুঃখজনক বিষয় যে আমরা দেখতে পাই, বিশেষ করে এনসিপির মিরাজ যেটা বললেন যে ইনস্টিটিউশনগুলো, আমি তার সাথে একমত, আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা এটা আপনি মনে করেন 1 বছর কিন্তু একটা মানে খুব কম সময় না, এটা একটা ব্যাপক সময়। এর মধ্যে কিন্তু আমরা এটাকে বিরতি নিতে হবে। জি, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে আসলে নানান ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের জায়গাটিতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে আবার হতাশার সুরও আমরা দেখতে পাচ্ছি। পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে জামায়াত ইসলামী, আবার ভোট ডাকাতি থাকবে না বলেই পিআর পদ্ধতিকে ভয় পাচ্ছে। কারা ভয় পাচ্ছে? নিশ্চয়ই বিএনপিকে আপনার উদ্দেশ্য করে বলেছেন। তাহলে পিআর পদ্ধতি হলে জামায়াত ইসলামী জয়ী হবে, সেটিও কি তাহলে জামায়াত ইসলামী জয়ী? আমি আপনার কাছে উত্তরটি নিব। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, 5 অগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলো খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, নিঃসন্দেহে জামায়াত ইসলামী তাদের মধ্যে একটি। নানানভাবে আসলে বিভিন্ন ইস্যু নিয়ে দূরত্বও তৈরি হচ্ছে পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে। দীর্ঘদিনের মিত্র ছিলেন বিএনপি এবং জামায়াত ইসলামী, এখন হঠাৎ করে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, বিশেষ করে নির্বাচনী নানান ইস্যুকে কেন্দ্র করে। আপনারা বলেছেন যে আপনারা পিআর পদ্ধতিতে ভোট চান এবং ভোট ডাকাতি থাকবে না বলেই পিআর পদ্ধতিকে ভয় পাচ্ছে বিএনপি। আপনারা কি নির্বাচন আসলে পেছানোর জন্য নানানভাবে ষড়যন্ত্র করছেন, যে অভিযোগ বারবার বিএনপি করছে? জি, ধন্যবাদ। পেয়ার পদ্ধতি মেনে নিলে তো আর নির্বাচন পিছানোর প্রশ্ন নেই। নাম্বার 1, সব দলের সাথে সব দল বিএনপি যদি মেনে নেয়, আমি সেটা বলছি। আর দ্বিতীয় হচ্ছে যে পেয়ার পদ্ধতি কেন প্রয়োজন। বাংলাদেশে এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে WTA সিস্টেম, উইনার্স টেক্স ওয়াল, এবং FPTP যেটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। তার মানে হচ্ছে কি যে আপনি উইন করেছেন, এখন আপনি যা ইচ্ছা তাই করবেন। কিন্তু বাংলাদেশের যদি বিগত 4টা নির্বাচনের আমি আপনাকে তথ্য দিই যে 1991 সালে বিএনপি 30.8% ভোট পেয়েছিল, তারা বিজয়ী হয়েছে। 96-এ আওয়ামী লীগ 37.4% পেয়েছিল।
বিএনপি বা জোট সরকার 4 দলীয় জোট সরকার 40.41% ভোট পেয়েছিল। 2008-এ আওয়ামী লীগ তারা দাবি করেছে 49% ভোট পেয়েছিল। এখন প্রতিটা জায়গায় দেখেন যে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত কিন্তু কি হয়েছে, বিজয়ী হলেও মানে পরাজিত হয়েছে সংখ্যাগরিষ্ঠ জনগণ। তাহলে সংখ্যালঘিষ্ঠ জনগণের মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠ জনগণকে আমরা কি করতেছি, শাসন করতেছি। এই জায়গায় কিন্তু আনুপাতিক হারটা কি থাকে না, ঠিক থাকে না। এখন আসেন হ্যাঁ, গণতান্ত্রিক ধারা, এটাও গণতান্ত্রিক ধারা। পৃথিবীর ইউরোপ, আমেরিকা, এশিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বহু রাষ্ট্র আছে। আপনি চাইলে আমরা এর এক্সাম্পল দিতে পারবো। টার্কিতে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কাতে আছে, আমাদের এই এশিয়ার ভিতরে আছে যেখানে এই পদ্ধতিটা চর্চা করা হয়। সেখানে ভোট ডাকাতির কোনো সুযোগ নেই। ছোট করে উত্তর চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাদের সাথে এনসিপির একটা সখ্যতার কথা শোনা যাচ্ছে এবং আপনারা নানানভাবে এনসিপিকে সহায়তা করছেন। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি অনেকবার আসলে আমরা শুনতে পেয়েছি, সেটা কতখানি সত্যি? কোনো একটা পয়েন্টে যখন এনসিপির সাথে আমাদের কথা মিলে যায় তখন বলা হয় আমরা এনসিপিকে সহযোগিতা করছি। কোনো একটা পয়েন্টে যখন আমাদের সাথে বিবাদ হচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা অমুকের বিপক্ষে চলে যাচ্ছি। এটা আসলে রাজনীতিতে একটা ভেক্টাম, এটা গ্রহণযোগ্য না। আমি শেষ কথাটা বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন এবং এই অভ্যুত্থানে শহীদদের বিচার, জুলাই সনদ ঘোষণা, মৌলিক সংস্কার কার্যক্রম ইনশিওর করা, ক্ষমতার ভারসাম্যতা, জবাবদিহিতার সরকার, সরকারি সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ এবং সেটার ব্যবহার, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তাহলে এই শহীদদের রক্তের ঋণ আমাদের পরিশোধ হবে। জুলাই সনদ ঘোষণায় সরকার ব্যর্থ হয়েছে, আপনারা নিজেরাই সেই সনদ ঘোষণা করতে চান, আবার একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে কেউ রক্ত দেয়নি, সেটাও নাহিদ ইসলাম বলেছেন। নির্বাচন হলে কোনো না কোনো রাজনৈতিক দলকেই তো ক্ষমতায় আসতে হবে, তাহলে আপনাদের এই বক্তব্য কেন? এই বক্তব্যের কারণ হচ্ছে দেখেন আজকের এই দিনে গত বছর লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই স্লোগান দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল। দেশটা কারো বাপের না কিংবা দেশটা অন্য কোনো একক দলেরও না, এই দেশটাকে জনগণের করার জন্য। আমাকে একটু সময় দিন যে দেশটা কারো যাতে বাপের না হয় কিংবা কোনো নির্দিষ্ট দলের না হয়, দেশটা যাতে জনগণের হয়, সেই জনগণের করার ক্ষেত্রে আমরা একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছিলাম 2024-এর জুলাই আন্দোলনের পরবর্তীতে। কিন্তু এই ঐতিহাসিক সুযোগটা আমরা দেখছি যে একটা বড় রাজনৈতিক দলের জাস্ট সদিচ্ছার অভাবে, সংকীর্ণ মন মানসিকতার অভাবে এই জায়গাটা ব্যর্থ হচ্ছে। প্রথমত দেখুন, আজকে 5 আগস্ট সরকার পতনের পর আমরা বলেছিলাম যে জাতীয় সরকার চাই। আপনি যদি 6 আগস্টের নিউজ পেপার দেখেন, জাতীয় সরকার হয় না, একটা দলের সদিচ্ছার অভাবে। আমরা বলেছি যে ফেসিস্ট সরকারের বসানো রাষ্ট্রপতির পদত্যাগ চাই, একটা দলের সদিচ্ছার অভাবে করেনি, তারা বলছে সাংবিধানিক সংকট হবে। আমরা বলছি যে নতুন সংবিধান চাই, একটা দল বলছে যে কিসের নতুন সংবিধান, কারণ রাষ্ট্রের নতুন সংবিধান কেন হবে? আমরা বলছি যে জুলাই ঘোষণাপত্র চাই। যে ঠিক এই জায়গাটা থেকে আমরা মনে করছি, আপনি যদি দেখেন এখন যে মৌলিক সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, যে সংস্কারের উপর আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে, যেটার উপর জুলাই সনদ চার্টার রচিত হবে, সেই সনদেও মৌলিক সংস্কারে বিএনপি বাগড়া দিচ্ছে। আমরা বলছি যে সংবিধান সংশোধনকে কঠিন করতে হবে, কারণ আমরা বিগত 50 বছরে দেখেছি যে কেবলমাত্র রাজনৈতিক এনজয়ের জন্য, বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক সুবিধা দেওয়ার জন্য বারবার সংবিধান সংশোধন করা হচ্ছে। তো যে কারণে আমরা বলছি সংবিধান সংস্কার মানে এটাকে কঠিন করতে হবে, কিন্তু একটা দল এটাতে বাগড়া দিচ্ছে। আমরা বলছি যে আপনি পার্লামেন্টের আপার হাউস যদি আপনি নিয়ে আসেন, তাহলে এই জায়গাতে আপনি আপার হাউসে খালি পিক অ্যান্ড চুজ করে আপনি দলের বিভিন্ন বহিষ্কৃত বা মনোনয়ন না প্রার্থী বিক্ষুব্ধ জনতা ব্যক্তিদেরকে আপনি আপার হাউসে পিক অ্যান্ড চুজের মাধ্যমে নিয়ে এসে তাদেরকে খুশি করবেন, তাহলে তো জনগণের অসংখ্য টাকা এখানে রাষ্ট্রের কোষাগার এখানে অপচয় হবে। যে কারণে আমরা বলছি আপনি যদি আপার হাউস করতে চান, এবং আসলে আপার হাউস আইডিয়ালি আপনার নিম্ন কক্ষকে তারা আসলে জবাবদিহিতার মধ্যে রাখে, এবং আপার হাউসের কাজ হচ্ছে বৈদেশিক চুক্তি থেকে শুরু করে, মানবাধিকার থেকে শুরু করে, রাষ্ট্রের আইনগুলো থেকে শুরু করে তাদের একটা রিভিউ করার একটা সক্ষমতা থাকে। তো ওই জায়গা থেকে আপার হাউসে আমরা বলছি যে পিআর দিতে হবে। তো ওই জায়গাতেও বিএনপি রাজি হচ্ছে না। আপনি যদি দেখেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল করার জন্য আমরা বারবার যেটি বলছি যে ফেসিবাদী ব্যবস্থায় প্রধানমন্ত্রী এখানে এক না এক সুযোগ আছে, ওই জায়গা থেকে জাস্ট 10 বছর একমত হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীকে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীকে অ্যাকাউন্টেবল রাখে, জবাবদিহিতা রাখে, যেমন হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন থেকে পিএসসি থেকে মানবাধিকার দুদক তথ্য কমিশন, ওই জায়গাগুলোকে আমরা বলছি যে প্রধানমন্ত্রীর বাইরে নিয়ে একটি সংবিধিবদ্ধ কমিটি কিংবা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার জন্য বিএনপি সেখানে বাগড়া দিচ্ছে। তো এই জায়গাতে আমরা বলছি যে এই যে দেশটা যে জনগণ করার ক্ষেত্রে 1991 সালেও আমরা দেখেছি যে 1991 সালে যে 3 দলীয় রূপরেখা সব দল ভঙ্গ করেছে। আমরা দেখেছি যে শাহাবুদ্দিন সরকারের যে 31টা সংসদ কমিশন হয়েছে সেখানেও বিএনপি সেগুলো লঙ্ঘন করেছে। লতিফুর সরকারের যে কমিটি হচ্ছে সেগুলো বিএনপি বানায়। এই কারণে আমরা মনে করছি যে 1991 সালের বিএনপি আর 24 এর বিএনপি আলাদা। আমরা অনেক সংস্কার দেখতে চেয়েছিলাম, কিন্তু যে অভিযোগ বারবার মাহমুদ মিরাজ মিয়া করছেন, সব ধরনের সংস্কারের ক্ষেত্রে কি বিশেষ করে মৌলিক সংস্কারগুলোর ক্ষেত্রে বিএনপি বাগড়া দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কি মীরা আজ থেকে 1 বছর আগে কোনো ছাত্রলীগের নেতা
কিংবা যে আওয়ামী লীগের নেতা এসে যেভাবে কথা বলতো, মিরাজ ঠিক একই ভাষায় কথা বলছে। ওই সময় আমরা নির্বাচনের কথা বললে ওই ফ্যাসিস্টরা বলতো বিএনপি নির্বাচনের কথা বলে, বিএনপির সাথে জনগণ নাই, বিএনপি একমাত্র দল, ওরা খালি ওদের কাছে কোনো লোক নাই, জন নাই, তারপরে নির্বাচন করে। আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়েছি, আমরা জনগণের ভোট নিয়েছি, অথচ দেখা যাচ্ছে দিনের ভোট রাতে করেছে, রাতের ভোট আবার বিনা ভোটে নির্বাচন করেছে, আমি ডামি নির্বাচন করেছে। এই মিরাজ ঠিক একই কথা বলছে। বিএনপি কথা বললে, নির্বাচনের কথা বললেই ওনারা নানা রকমের অজুহাত, না প্লিজ আপনি কথা বলছেন, নানা রকমের অজুহাত দাঁড় করাচ্ছে। আমরা সংস্কার প্রস্তাব আজ থেকে আপনারা জানেন 2016 সালে দিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে। পরে আমাদের সাথে অ্যালায়েন্স জামাত ইসলাম ছিল, 31 দফা যে দিয়েছিলাম কোথায়, তখন তো জামাত ইসলাম বলে নাই। জামাত ইসলামের সুপারিশও এই 31 দফার অনেকগুলো দফায় অংশ মানে নিয়ে আসা হয়েছে। তখন তো জামাত ইসলাম এই সমস্ত কথা বলে নেই। আজকে জামাত ইসলাম মানে এনসিপি নামে নেই জামাত ইসলাম। একটাই মাত্র কথা, যে কোনো উপায় নির্বাচন করে মানে নস্যাৎ করা। এই ফ্যাসিস্টদের হাসিনা যেরকম কথা বলতো একই কথা ওনারা বলছে। সেটা কেন মনে করছে বিএনপি তারা নিজেরা ক্ষমতায় আসতে চায়? তাই দেখি আমরা কি বলছি যে নির্বাচনে আমরা করব, মানে আমরাই ক্ষমতায় নেব? জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা হব, জনগণ যদি এনসিপি মাত্র 1 মাসও হলো না নিবন্ধন পেয়েছে। এনসিপির জনসমাবেশে 20-50 জন লোক হয় না, সেই এনসিপি বিএনপির উপরে আঙুল তুলছে। যেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে 2/3 মেজরিটি নিয়ে 1বার না 2বার 3বার করে ক্ষমতায় গিয়েছে, সেই বিএনপির এখন ওনারা করছে। তো বিএনপি জনগণের কথা বললে, এদেশের মালিক হচ্ছে জনগণ, জনগণ ভোট দিবে। জনগণ যদি বিএনপি যদি ভুল বলে, বিএনপি যদি মানে মিথ্যা কোনো বিষয় জনগণের সামনে উপস্থাপন করে, জনগণ প্রত্যাখ্যান করবে। কিন্তু জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। যেই জন্য বিএনপির নেত্রী, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, সংগ্রামী মহাসচিব, স্থায়ী কমিটির নেতা, ওয়ার্ড পর্যায়ে একেবারে উপর থেকে তৃণমূল পর্যায়ের নেতারা বছরের পর বছর জেল খেটেছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, এত গুমের শিকার হয়েছে। যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, সেই আওয়ামী লীগদের মতো বাংলাদেশে নির্বাচন হতে দিতে চান না ওনারা। যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে জনগণ তাদেরকে ভোট দিবে, সেই কারণে ওনারা ভীত সন্ত্রস্ত বিদায়ী ওনারা জনগণের কাছে যেতে চায় না। তবে আপনারা মনে রাখবেন, সর্বশেষ আপনাদের আমি যেটা বলতে চাই আপা, সেটা হচ্ছে আপনারা তত্ত্বাবধায়ক চান নাই, কিন্তু এই দেশের জনগণ তত্ত্বাবধায়ক আদায় করেছে। পরে আপনারাও চেয়েছেন, আপনারাও বুঝেছেন তত্ত্বাবধায়ক। আপনারাই একদিন এই পেয়ারের জন্য আন্দোলন করবেন। আমরা বলছি এই পেয়ারের জন্য বিএনপিকেও আন্দোলন করতে হবে ভবিষ্যতে, এটা মেনে নেন। আব্দুল মান্নান, মিরাজ মিয়া। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। সঙ্গেই থাকুন।